বিয়ে করছি জানিস। কবে বিয়ে করলি? 22 তারিখ। আমি তো চিটাগাং কিন্তু কোনো সাঁকো নাই, থাকলেও পার হইতে হয় না আমার লাইফে, পার হলেও খুব শর্ট সাঁকো। তো আমার প্রথম দিন রাত্রে প্রায় টানা থেকে 20 কিলোমিটার যাওয়ার পর একটা সাঁকো পার হইতে হয়েছে প্রায় 500 মিটার। কিভাবে জানো? সাঁকো তো জীবনে উঠি নাই, পা কাঁপতেছে এমনি, শুধু বাস, হ্যান্ডেলের বাস, হাতের যে বাস আছে ওইটা ধরে চোখ বন্ধ করে পার হয়েছি, বুঝছো? আর ট্রেনিং এর ব্যাপারে যেটা বলছে স্যার, এখানে আরেকটা জিনিস আছে আমার ক্ষেত্রে যেটা স্যার হয়েছিল। আমি প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত দেওয়াল টপকাইতে পারি নাই স্যার। এখন যেদিন পানিশমেন্ট শুরু হবে, মানে উপরওয়ালার উপর ছেড়ে দিয়ে এমন লাভ দিছি, কেমনে পারে গেছে আমি জানি না। আজকে আমাদের নট অনলি এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফ্রাইডে নাইট আড্ডা চলতেছে। আমাদের সাথে আছেন মোহাম্মদ শফিউল ইসলাম মুন্না। উনি এসআই হিসেবে কর্মরত আছেন। আমরা তার বাস্তবিক অভিজ্ঞতা এবং কোথায় আছে, কি করছে, কেমন লাগছে তার চাকরি, এইসব বিষয় নিয়ে আমরা আজকে আড্ডা দিব অনলাইনে। জি, মোহাম্মদ শফিউল ইসলাম মুন্না, আপনি শুরু করেন। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাকরিরত আছি সাব ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম রেঞ্জে। বর্তমান নোয়াখালী ডিস্ট্রিক্টে আছি, চাটকিল থানায়। আর এই পরিচয় হচ্ছে বড় পরিচয় হচ্ছে আমার সঞ্চালকের সাথে, সেটা হচ্ছে দুলাল সাহেব, আমার ভার্সিটির ফ্রেন্ড। আমরা একই সাথে 11-12 সেশনে উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হই। পরবর্তীতে যদি আমি লাস্ট মনে হয় একবার একটু ড্রপ করি 1 বছর, তারপরেও ওদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আর কি। আমাদের একজন বড় ভাই এসআই জাকির ভাই আমাদের সাথে জয়েন করেছে। ভাই, আপনাকে সরি, অসংখ্য ধন্যবাদ, আপনি আসছেন কষ্ট করে। আসলে আন্তরিকভাবে দুঃখিত যে একটু লেট হয়ে গেছে আমার। এখন পরিচিত কোথায় আছেন লাগছে। স্যার? এখন নিউ মার্কেট আপনি থানায় আছি, কোথায় আছেন এখন? ঢাকা নিউ মার্কেট থানা। ঢাকা ডিএমপি তে পোস্টিং, এই পোস্টিং এ হ্যাঁ হ্যাঁ। আমি আমার কিছু কথা বলে ফেলি পার্সোনাল, তারপর স্যারের জন্য বলা আরো ইজি হবে, অথবা স্যার থেকে আমি অভিজ্ঞতা পাবো। আমি আসলে চাকরিতে জয়েন করার মেন কথা হচ্ছে, আমরা যারা এই চাকরিতে আসি মেনলি কেউ টার্গেট নিয়ে আমাদের এই সাব ইন্সপেক্টর জবে আসে না, আমি মনে করি আর কি। মানে মনে করো না যে কারো এম ইন লাইফ সাব ইন্সপেক্টর এটা নাই, থাকতে পারে এসপি পর্যন্ত থাকতে পারে আর কি। কারণ আমাদের এখন সাব ইন্সপেক্টর বেশিরভাগই মাস্টার্স পাস অথবা অনার্স মাস্টার্স পাস। আসলে চাকরিটা হয়ে গেছিল চাকরি করার স্বার্থে, মানে চাকরি করব একটা সরকারি চাকরি, এই স্বার্থে চাকরিটা হয় আমার। আমার ফার্স্ট পোস্টিং হচ্ছে আমার বাড়ি চট্টগ্রাম হলো সুনামগঞ্জ। যখন যেদিন ট্রেনিং শেষ হয় ওই দিনই মনে হয় আমাদের পোস্টিং এর রেজাল্টটা দেয় আর কি। যেদিন লিখে দিছিল পিএসআই শফিউল, সুনামগঞ্জ পোস্টিং, সুনামগঞ্জ জেলায়। তখনও জানতাম না সুনামগঞ্জ জেলাটা কোথায়, বুঝছো? পরে খুঁজে বের করছি, বের করার পর কি বলবো, আমি কিন্তু তোমার ট্রেনিং এ খুব অসুস্থ ছিলাম, একটু মেন্টালি, মানে মেন্টালি প্রেশারাইজ হয়ে গেছিলাম, যার ফলে এই এখন সুনামগঞ্জে যাবো এই জিনিসটা খুব টাফ ছিল আমার ক্ষেত্রে। আসলে আমাদের চাকরির ক্ষেত্রে পোস্টিংটা অনেকটা খুব টাফ একজন মানুষের জন্য, কারণ পোস্টিং এ সাধারণত নিজ জেলায় হয় না। এই ক্ষেত্রে আমরা তো চিটাগোনিয়ানরা, আমাদের এলাকার বাইরে খুব কম যাওয়া আসা হয় কোনো কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলো, পড়াশোনার ক্ষেত্রে বলো। চিটাগোনিয়ানরা বাইরে খুব কম যাই, আমার ক্ষেত্রেও সেম। আরো আমার তো এমনি হোমসিক আছে, এমনকি তো আমি ঢাকায়ও খুব কম গেছি, তুমি জানো কিনা জানি না। আমি ঢাকাও ভালোভাবে চিনি না। এর মধ্যে যখন সুনামগঞ্জ পোস্টিং হয়ে গেছে, প্রথমে মন খারাপ ছিল, কারণ হচ্ছে চিটং এর চেয়ে সুনামগঞ্জে গিয়ে যেটা দেখলাম আর কি, আসলে মানুষের লাইফ স্টাইলটা এক এক জায়গায় এক এক রকম। আর এটা হচ্ছে সুনামগঞ্জে না গেলে কিন্তু মানুষ যে কত কষ্টে থাকতে পারে এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারতাম না। আমি হচ্ছে মিডল ফ্যামিলি, কিন্তু ওইখানে গেলে দেখবো যে মিডল ফ্যামিলি কোনো শব্দ নাই। এরকম মনে করবো চিরাঙে সবগুলো রিচ ফ্যামিলি, এরকম একটা আইডিয়া চলে আসবে। কারণ ওইখানে মানুষ খুব কষ্টকর জীবনযাপন করে, খুব কষ্টকর করে। কারণ 6 মাস থাকে পানি, 6 মাস থাকে শুকনা। আবার রাস্তাঘাট অনেক সময় কি পানি থাকলে এদের জন্য ভালো হয়, আবার পানি না থাকলে ওদের জন্য কষ্ট হয়ে যায়। কারণ পানি না থাকলে এখানে
কোনো যানবাহন পাওয়া যায় না মোটরসাইকেল ছাড়া। এই জিনিসগুলো উপলব্ধি করছি। আবার বাসা থেকে অনেক দূরে হওয়ায় আমার থেকে প্রায় 350-400 কিলোমিটার দূরত্ব সুনামগঞ্জে। সাধারণত রাত্রে ছাড়া কোনো গাড়ি ছিল না। মানে আমাদের ছুটিটা কাউন্ট হয় কিন্তু দিনের 12টা থেকে। তুমি যদি ছুটি নিয়ে যাও তোমার দিনের 12টা থেকে কাউন্ট হয়। সেক্ষেত্রে আমার একটা দিন চলে যাইতো ছুটির মধ্যে তোমার ছুটি হওয়ার আগেই, মানে আমি বের হওয়ার আগেই। যার ফলে এটা একটু কষ্ট করছিল। তবে চাকরিটা খুব মজার, কারণ আমাদের চাকরির ক্ষেত্রে আমি যেটা দেখছি সব জায়গায় মুভ করা যায়, তো অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় চাকরি করা যায়, তাহলে মানুষ সম্পর্কে জানা যায়। এক এক জায়গায় এক এক রকম কালচার, যেটা অনেক শেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের চাকরিটা কিন্তু একটা সেবা, যে শব্দটা বলে, এটাতে ডাক্তারের মতো একটা সেবা। যদিও যারা থানায় যায় তারা বুঝতে পারে, যারা থানায় যায় না তারা বুঝবে না। পুলিশিং জিনিসটা আসলে মাঠ পর্যায়ে যেটা মানুষ দেখে সেটা চেয়ে ভিতরের অংশটা অন্যরকম, ইন্টারনাল বিষয়টা। এরা এটা বোঝার জন্য কাউকে এক রাত নাইট ডিউটি করতে হবে আর কি আমাদের সাথে, তাহলে কিন্তু বুঝতে পারবে। বুঝছো? আমি আর বাকি কথা স্যার থেকে শুনতে চাই। আমি শুরু করছি শুধুমাত্র স্যার কথা শুরু করার জন্য। না শফিউল, তুমি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলতেছিলে। হ্যাঁ, পুলিশের যে পজিটিভ দিকগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝাইতেছিলে। তো আমারও ভালো লাগতেছিল, আমি কিন্তু শুনতেছিলাম মনোযোগ সহকারে। যাই হোক, তুমিও যেহেতু সুনামগঞ্জে চাকরি করছো, আমিও সুনামগঞ্জে চাকরি করে আসছি, সেম অভিজ্ঞতা। আর প্রথমে তুমি বলছো যে পুলিশের আসলে চাকরিটা আমাদের এম ছিল না। এটা আমার থেকে দুলাল ভালো বলতে পারবে, কারণ আমার চাকরির যে ঘটনাটা, চাকরি হওয়ার ঘটনাটা, এটা দুলাল একদম সাক্ষী। 36তমতে কিন্তু ক্যান্ডিডেট ছিলাম না। আমার মানে অনার্স শেষ হয়েছিল, তারপরেও আমি যেহেতু পুলিশে চাকরি করব না, এই জন্য আমি 34-এ ক্যান্ডিডেট ছিলাম না। পরে 37-এও ক্যান্ডিডেট হব না। শেষ পর্যন্ত যখন রাত 12:30টার দিকে হঠাৎ করে যাই হোক, আমার একজন কেউ ছিল, তার কথায় আমি মানে অনুপ্রাণিত হয়ে রাত্রিবেলা চিন্তা করলাম, ঠিক আছে তাহলে পরীক্ষা দিয়ে দেখি, যেহেতু বেকারত্ব গুছাইতে পারতেছি না, তো যদি হয় তো হইলো, আর না হলে কিছু করার নাই। তো তারপর পরীক্ষা দিলাম, তারপর ভাগ্য গুণে হয়ে গেল। এই তো ট্রেনিং। ট্রেনিং এর একটা প্রথম দিন মাঠে যে ফিল্ডে যে বিষয়টা, এটা একটু শেয়ার করি, হয়তো ভালো লাগতে পারে। প্রথম দিন আমরা ডবল শেষ করে মাঠে ঢোকার পরে আমাদের যে কমান্ডার স্যার ছিল, সে বললো পুশ আপ দিতে হবে 5টা। হ্যাঁ, 5টা পুশ আপ দিতে হবে, বুক ডাউন দিতে হবে। তো আমি খুব কষ্ট হয়েছে, 2টা দিয়ে স্বাভাবিক ছিলাম, তৃতীয়টার সময় আর উঠতে পারিনি, পরে শুয়ে পড়ছিলাম। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো ট্রেনিংটা শেষ করতে পারবো না। কিন্তু তৃতীয়টার সময় এত কষ্ট হয়েছিল, আমি ভাবলাম যে হয়তো আমি মরেই যাচ্ছি, এরকম একটা অবস্থা ছিল। পরে আমি ভাবলাম আগে তো জীবন বাঁচাইতে হবে, চাকরি যায় যাক, পুশ আপ না দিলে যদি চাকরি চলে যায় যাক, মানে এরকম একটা ধারণা ছিল। ওস্তাদ দিলে এরকম ভয়ভীতি দেখাইছিল। পরবর্তীতে আমি রুমে আসার পরে, ওই সেশন শেষ করে রুমে আসার পরে, গোসল করার পরে, আমার আশেপাশে যে পিএ নাম্বার ছিল, আমার ছিল পিএ নাম্বার Z65, হ্যাঁ Z65, আর পরবর্তীতে Z64 আর 66। ওদেরকে আমি খুব মানে লজ্জা নিয়ে, খুব মানে ইয়া অসহায় অবস্থায় জিজ্ঞেস করলাম যে তোমরা পুশ আপ কয়টা দিছিলা? তো ওরা বললো একটাও দিতে পারে নাই। তো আমি মানে সেখান থেকে বুঝলাম যে না, ট্রেনিংটা হয়তো আমার দ্বারা করা সম্ভব, কিন্তু এর আগে আমার কখনোই মানে ওরকম মানে মেন্টাল ইয়ে ছিল না, প্রিপেয়ার ছিলাম না। আমার সব সময় ভয় ছিল যে আমি হয়তো ট্রেনিংটা শেষ করতে পারবো না। পরবর্তীতে যাই হোক, ট্রেনিংটা শেষ করলাম, আমার কোনো ডিটেনশন ছিল না। পরে সেম অবস্থা, আমার থানায় চাকরি করার কোনো ইচ্ছাই ছিল না। আমি পিবিআই, সিআইডি, তারপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হ্যাঁ টুরিস্ট পুলিশ, এগুলোতে চয়েস দিলাম। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেটাই বলি, পোস্টিং হলো সুনামগঞ্জ। তো এই সুনামগঞ্জ সেই সূত্রে যাওয়া। ওখানে পুলিশিং করতে যায় যেটা দেখলাম, আমি তো ভাবছি যে আমাদের এলাকায় যে রাস্তাঘাট, হ্যাঁ আহ শুকনা সিজন আর বর্ষা সিজন সবসময় একই ধরনের, ওইখানে ভাবছিলাম যে হয়তো রাস্তাঘাট এরকমই। আমি কল্পনাও করতে পারি না যে এরকম অবস্থা। হ্যাঁ, মানে একদম প্রত্যন্ত এলাকা, একবার নৌকাতে যাইতে হয় কিছুক্ষণ, তারপরে আবার
মোটরসাইকেলে যাইতে হয় কিছুক্ষণ, আবার নৌকাতে যাইতে হয়, এরকম ভাবে ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আশ্রমে যেতে হয়, ওয়ারেন্ট তামিল করতে হয়। তো এগুলো আসলে সুনামগঞ্জ চাকরি না করলে বুঝতে পারতাম না। আর সুনামগঞ্জের মানুষ কি কষ্ট করে এটা বুঝতে পারতাম না। তো যাই হোক, সবই আসলেও অভিজ্ঞতা, তো এইভাবেই যাচ্ছে। আর দুলাল, এই পর্যন্তই আমাদের অভিব্যক্তি। এখন তারপর তোমার কথাবার্তা কিছু শুনি, কি অবস্থা তোমার? সৌভাগ্যবশতই আমরা কি বলে দুইজন এসআই কে পেয়েছি আজকে। আমরা দুইজনই সুনামগঞ্জ থেকে চাকরি করে আসছেন, যার কারণে ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারলাম। এছাড়া আমাদের এসআই জাকির ভাই, ওনার কাছ থেকে জানতে পারলাম আসলে শুরুর দিকে যখন ট্রেনিং এ যাওয়া হয় হয়তো অনেকের এই সমস্যাটা হয়, যেমন এসআই মুন্নাও কিন্তু বললো যে মানে খুব কষ্ট হয়েছে। তো যারা নতুন যাবে তাদের ক্ষেত্রেও হয়তো বা বিষয়টা এরকম হইতে পারে শুরুতে, কিন্তু আসলে হয়তো পরবর্তীতে আর সমস্যা হবে না, যেহেতু আমাদের দুইজন এসআই এর ক্ষেত্রে এরকমই শুনলাম। যাক, ইনশাল্লাহ। এছাড়া আরো কিছু বিষয় জানতে চাই আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে কিছু বিষয় আছে যে আমরা যারা নর্মাল মানুষ, মানে আমরা কখনো আইনের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু সাধারণ মানুষের জানা উচিত, মানে এমন এমন কিছু না যে খুব গুরুত্বপূর্ণ কিছু, নর্মাল যে বিষয়গুলো আছে যেগুলো সবার জানা উচিত। অথবা থানায় যখন আমরা যাই, আমাদের কিন্তু একটা মানে আমাদের পরিবেশটা এরকম আমাদের দেশে, মানে পুলিশের নাম শুনলে কেমন ভয় ভয় কাজ করে, মানে চারপাশে এরকম একটা পরিবেশ। আসলে বাস্তবতা এরকম না। চেষ্টা করে নানান ভাবে আমাদেরকে সেবা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের মানে সাধারণ মানুষের ক্ষেত্রে বা আমি জানতে চাই আসলে আমাদের বেসিক যে বিষয়গুলো এগুলা জানা উচিত, এরকম যে বিষয়গুলো আছে সেইগুলো হয়তো আমরা যদি শুনি। আমরা দুজনের কাছ থেকেই শুনবো। প্রথমে আমরা কাথাতে শুনবো জাকির ভাই, এসআই জাকির ভাই, আপনার কাছ থেকেই শুনি যেহেতু আপনি সিনিয়র। একটা কথা বলি আগে। হ্যাঁ, বলো। এই স্যার যে সুনামগঞ্জের কথা বলছে, আমি আমার তৃতীয় দিনের একটা অভিজ্ঞতা বলি। ওয়ারেন্ট ধরতে গেছি রাত, আমাদের ওয়ারেন্ট ধরা হয় সাধারণত রাত্রে। চিটাগাং কিন্তু কোনো সাঁকো নাই, থাকলেও পার হইতে হয় না আমার লাইফে, পার হলেও খুব শর্ট সাঁকো। তো আমার প্রথম দিন রাত্রে প্রায় টানা থেকে 20 কিলোমিটার যাওয়ার পর একটা সাঁকো পার হইতে হয়েছে প্রায় 500 মিটার। কিভাবে জানো? সাঁকো তো জীবনে উঠি নাই, পা কাঁপতেছে এমনি, শুধু বাস হ্যান্ডেলের বাস, হাতের যে বাস আছে ওইটা ধরে চোখ বন্ধ করে পার হয়েছি, বুঝছো? আর ট্রেনিং এর ব্যাপারে যেটা বলছে স্যার, এখানে আরেকটা জিনিস আছে। আমার ক্ষেত্রে যেটা স্যার হয়েছিল, আমি প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত দেওয়াল টপকাইতে পারি নাই স্যার। এখন যেদিন পানিশমেন্ট শুরু হবে, মানে উপরওয়ালার উপর ছেড়ে দিয়ে এমন লাভ দিছি, কেমনে পারে গেছে আমি জানি না, বুঝছেন না? ওই এর পর দিন থেকে টানা এক্সট্রা 30 মিনিট এক্সট্রা কাজ করতে হইতো। এই এই অভিজ্ঞতা আমার না। আর দুলার একটা কথা, আমাদের ট্রেনিং কিন্তু 1 বছর, বরাবর 1 বছর, 360 দিন, একদিনও মিস হবে না। এক্ষেত্রে প্রথম দিন যেমন কষ্ট হবে, লাস্টের দিন সেম কষ্ট হবে। এমনকি আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যারা থেকে যায় কোনো অসুস্থতার কারণে একদিন কাটতে হয়, এদের অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক বড় জিনিস। বা একটা ব্যাপার হচ্ছে, এখানে আরেকটা জিনিস জানো কিনা জানি না, এটা কিন্তু বিনা বেতনের ট্রেনিং। সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের ট্রেনিংটা বিনা বেতনে। এখানে 1 বছর নিজের টাকা নিজে খরচ করে ট্রেনিং করতে হয়, শুধুমাত্র একটা ভাতা দেয়, এটা আবার খাবার খরচে নিয়ে নেয়। এখানে কোনো টাকায় কোনো সাব ইন্সপেক্টরের পকেটে যায় না। আবার এই চাকরিগুলোতে যাওয়া হয় এর থেকে একটু কম গ্রেডের যে চাকরি, যেমন আমি প্রাইমারি টিচার ছিলাম, ওইখান থেকে চাকরি ছেড়ে চলে গেছিলাম। এরকম 50% কিন্তু স্টুডেন্ট আছে চাকরি ছেড়ে গিয়ে এই চাকরিতে জয়েন করে। 50%, মিনিমাম 50%। তো সেক্ষেত্রে একটা চাকরি থেকে ছেড়ে আরেকটা চাকরি বিনা বেতনে 1 বছর ট্রেনিং করলো, তাদেরকে তো আসলে জিনিসটা খুব বেদনাদায়ক। স্পেসিফিক্যালি আসলে সাধারণ মানুষের কিছু নলেজ থাকলে আমাদের উপর এত খুব থাকার কথা না। জিনিসগুলো স্যার একটু উল্লেখ করলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কমপক্ষে সিআরপিসি যে আইনটা আছে, হ্যাঁ, এই সিআরপিসি টা যদি সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে কিন্তু তারা থানায় কি কি কার্যক্রম করতে হয়, কিভাবে কার্যক্রমগুলো হয়, এই বিষয়গুলো যদি নাগরিকরা জানে, তখন কিন্তু আমাদের পুলিশিং করতে সুবিধা হবে। আমরা ধরো যে একটা ওয়ারেন্ট সাবমিট করতে গেলাম, কারণ থানা এলাকা তো পুরোটা আমাদের চেনা সম্ভব হয় না। এক জায়গায় হয়তো একটা ঠিকানায় আমরা যাই, ওই ঠিকানাটা যাওয়ার পরে
আশেপাশে একটা লোককে জিজ্ঞেস করি যে ভাই অমুকের বাসাটা কোথায় বা অমুককে চিনেন কিনা, তখন আইনগতভাবে কিন্তু ওই লোকটা আমাদেরকে তথ্য দিতে বাধ্য। কিন্তু অনেক লোক আছে যে পুলিশকে এড়ায় চলে, বা পুলিশ তাকে কেন জিজ্ঞাসাবাদ করলো, কেন রাত্রেবেলা তাকে ঘুম থেকে উঠাইলো, এই বিষয়ে সে কোয়ারি করতে চায়, বা পুলিশের সম্পর্কে ভয়-ভীতি থাকে তার ভিতরে। এই বিষয়গুলো আছে। কিন্তু একটা নাগরিক যখন সিআরপিসি আইনটা খুব ভালোভাবে জানবে, তখন কিন্তু সে এগুলো বলতে পারবে না। তার বিবেকে বাঁচবে। সে হয়তোবা চাইবে যে, "না, এটা তো আমি আইনগতভাবে একজন নাগরিক হিসেবে তাকে সহযোগিতা করতে বাধ্য।" হ্যাঁ? তখন সে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। তাহলে পুলিশের কার্যক্রমগুলো যেমন সহজ হবে, আইন প্রয়োগ করতে সুবিধা হবে। আর সাধারণ পাবলিক অপরাধবোধটা তাদের কমে যাবে, বা অপরাধ করা থেকে তারা বিরত থাকবে। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি কমপক্ষে সিআরপিসি বা পিসি দণ্ডবিধি আইন যেটা, এগুলো যদি একটু ধারণা থাকে তাহলে ভালো হয়। এটা একটা বিষয়। তো আমাদের আসলেও সেবার মানটা আরো ভালো করা সম্ভব হবে যদি নাগরিকরা আরেকটু সচেতন হয়। আরো পাবলিককে সেবা দিতে পারবো, বা আমাদের সেবার মান আরো উন্নত হবে। এই আরকি। জি, ধন্যবাদ এসআই জাকির ভাইকে। মুন্না, এসআই মুন্নার কাছে শুনতে চাই যে আমরা মানে কিছু বিষয় বলা হয়েছে এখানে। ভাই যেটা বললো যে আমাদের দুলাল, আমি স্যারের সাথে একটু জি আমি স্যারের সাথে একটু যুক্ত করি। সেটা হচ্ছে, আমি আরো স্পেসিফিক কিছু কথা বলি। আসলে আমাদের সাধারণ লোকের জানতে হবে একজন পুলিশের দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার ডিউটিটা কি, আমি তাকে কতটুকু সহযোগিতা করতে পারবো, সে যেটা চাইবে সেটা করে দিব। এই আইডিয়াটা আসলে আগে ঠিক করা দরকার। আমাদেরকে অনেক 90% মানুষ ইউজ করে অন্য মানুষকে তার পাওয়ারটা বোঝানোর জন্য। অভিযোগ দিক, মামলা দিক, জিডি করুক, এই তিনটা জিনিসটা দিয়ে বাদী পক্ষ, অর্থাৎ যে অভিযোগ করে সে সাধারণত বাদী পক্ষ বলি আমরা। এই বাদী পক্ষ চায় কি, তার পাওয়ারটা অন্য পক্ষকে বুঝাইতে চেষ্টা করে। আসলে তো আমি কোনো পাওয়ার ব্যাগ না যে একজন মানুষকে আরেকজন মানুষকে দিয়ে পাওয়ার কাটাবো। এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড কথা হচ্ছে আমার ডিউটিটা কি এবং আমি তার জন্য কতটুকু করতে পারবো সেই বিষয়ে তাকে কিছুটা আইডিয়া থাকা দরকার। জিডি কোন কোন ক্ষেত্রে হয়, মামলা কোন কোন ক্ষেত্রে হয়, কোন জিনিসটা অভিযোগ আকারে প্রথমে প্রাথমিকভাবে তদন্ত হয়, কোন জিনিসটা প্রসিকিউশন হয়, অর্থাৎ কোন জিনিসটা আমি কোর্ট পর্যন্ত অবগত করতে পারি। এর আগে আরেকটা বিষয় জানা দরকার, কোন কোন মামলাগুলো, কোন কোন অভিযোগগুলো থানায় হইতে পারে, কোন কোন অভিযোগটা কোর্টে হইতে পারে, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি দুইটা বিষয় আছে। এই দুইটা বিষয় কিছু মানুষ, আসলে সাধারণ মানুষ এমনকি যারা অভিজ্ঞ তারাও জানে না, যার ফলে আমাদের আসলে কাজ করাটা কঠিন হয়ে যায়। অর্থাৎ মানুষের চাহিদাটা বেশি, আমাদের কিন্তু ওই চাহিদা পূরণের ক্ষমতা ততটুকু নাই, যার ফলে সমস্যাগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ মানুষের খুব যে বলতেছে এই জিনিসগুলা, তো এগুলো আসলে জানা দরকার। বিশেষ করে জিডি কোন ক্ষেত্রে হয়, মামলা কি, অভিযোগ কি, এবং আমি থানা থেকে কি সুবিধা পেতে পারি। এই তিনটা শব্দ যদি মানুষ কিছুটা হলো ধারণা নিয়ে থানায় যায়, তাহলে মানুষ পারফেক্টলি 100% পুলিশ থেকে সেবা পাবে বিনা স্বার্থে। আমি যে কথাটা বলছি, আশা করি স্যার আরেকটু আমার সাথে যোগ করলে ভালো হয়। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা তো 100% মানে গুরুত্বপূর্ণ কথা বলছো। এগুলো প্রত্যেকটা নাগরিকের জানা দরকার। যখন একটা মানুষ থানায় সেবার জন্য যাচ্ছে, তখন সে কি জন্য যাচ্ছে বা কতটুকু সেবা আমরা দিতে পারি, এই বিষয়গুলো তাদের অবশ্যই যদি ধারণা থাকে, তাহলে আমাদের প্রতি তাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর হবে, বা তারা আমাদেরকে নিয়ে কোথাও অন্যরকম কোনো মন্তব্য করবে না। এই বিষয়গুলো আমাদের যেহেতু দেশের মানুষ এতটা বেশি সচেতন না, এই জন্য হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কি টাকা পয়সা, এখন বর্তমান সময়ে আমি যেটা দেখতেছি যে একজন মানুষ আরেকজনের কাছে টাকা পয়সা পাওনাদার, তখন সে থানায় যে একটা অভিযোগ করলো যে অমুকে আমার কাছ থেকে ব্যবসার পারপাসে বা এমনিতে অভাব অনটনের কারণে টাকা পয়সা নিছে, এখন আর টাকা পয়সা দিচ্ছে না। তো এখন এখানে কিন্তু আমাদের কিছু করা থাকে না,
টাকা পয়সার বিষয়গুলো, এগুলো যদি তার কাছে প্রুফ থাকে তাহলে কোর্টের এখতিয়ার। আরেকটা বিষয় যে জমি জমা বিষয়গুলো, জমি জমা সংক্রান্ত বিষয়গুলো, এই এগুলো নিয়ে আমাদের কিন্তু থানায় মানে যত অভিযোগ হয় সবচেয়ে বেশি হয় এই জমি জমা সংক্রান্ত নিয়ে, দখল নিয়ে। তো এগুলো দেখা যায় আর কি জমি পারিবারিক জমা সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো তো দেওয়ানি বিষয়, আমাদের কিন্তু এখানে কোনো ধরনের এখতিয়ার থাকে না, শুধুমাত্র এটা যে এটা দখল নিয়ে যদি এখানে কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ হয়, মারামারি হয়, এই ফৌজদারি বিষয়টা আমরা দেখি। তো ফৌজদারি কোনো অপরাধ যেন না হয়, এই জন্য ওখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জাস্ট আমরা কিন্তু একটা ওদেরকে 107 একটা প্রসিকিউশন দিয়ে ওদেরকে হয়তো আদালতের শরণাপন্ন হতে বলতে পারি, এটুকু। কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন লোকের তার কাগজপত্র, জমির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে, আমরাও বুঝতে পারি যে তার হয়তো মানে পিএস আর ওয়ার যা কিছু আছে, ডকুমেন্টস আছে, তারপর হয়তো দলিলপত্র আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তার দখল নাই। কারণ আমরা কিন্তু ইচ্ছা করে তাকে দখল দিতে পারি না, এটা আদালতের এখতিয়ার। এখন ওই লোকে কিন্তু চায় যে পুলিশ হয়তো তার জমিটা দখল করে দিবে, সে খুব আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে থানায় যায়, কিন্তু যখন আমরা ওইভাবে করে দিতে পারি না তখন সে মানে আমাদের প্রতি হতাশ হয় যে পুলিশ তার কাজটা করে দিচ্ছে না, বা হয়তো ভাবে যে পুলিশ হয়তো মানে বিপক্ষের কাছ থেকে টাকা পয়সা খায় বায়াস্ট হয়ে গেছে। মানে ওই সময় কিন্তু এই লোকটা আমাদের মানে বিরুদ্ধে মানে বিরূপ মন্তব্য করতে দ্বিধাবোধ করে না, কিন্তু আসলে কেন আমরা তার কাজটা করে দিতে পারলাম না এটা কিন্তু সে বুঝতেই পারে না। তো এই এই বিষয়গুলোতে আমাদের দেশের মানুষকে আমি বলবো সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই, যেটা আমাদের কাজ সেটাই করতে হবে। আমাদের কাজের বাহিরে অন্য কোনো কাজ করতে গেলেই যেটা কাজ সেটা কিন্তু আসলে করা হচ্ছে না। আমার কাছে এটা মনে হয়। সুতরাং পুলিশের কোনটা করণীয় আর কোনটা বর্জনীয়, এখানে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, ভাইবা কাজ করতে হবে। তাহলে জনগণ আরো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে মানে সেবা, আহ, ভালো সেবা পাবে। এটা আমার প্রত্যাশা বা আমার অভিমত। এখন তারপরে মুন্না আছে, সেও কিছু এক করবে, সে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে। হ্যাঁ, তার কাছ থেকে কিছু শুনি আমরা। জি মুন্না, জাকির ভাইকে ধন্যবাদ। জাকির ভাইয়ের সাইড থেকে বলেছে। এবার দুলাল, প্রশ্নটা লাস্ট প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা ছিল এরকম যে আমাদের ওই যে কথা বলা হচ্ছিল যে আমাদের জানা দরকার ওই বিষয়ে কথা হচ্ছিল, এছাড়া সাথে অ্যাড করা যেতে পারে মজার কোনো ঘটনা বা চাকরি জীবনে কিরকম হচ্ছে, ওখানে কি করা যেতে পারে, এইসব নিয়ে জাস্ট অভিমত আলোচনা। এখানে একটা ক্লজ আছে, অর্থাৎ এখানে আরেকটা সেকশন আছে এর মধ্যে। সেই সেকশনে লেখা আছে, আমার দায়িত্ব হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। এটা অবশ্য পুলিশ আইনে না, যে কোনো চাকরিজীবীর ক্ষেত্রে সেম, ব্যাংকিং সিস্টেমও সেম। ব্যাংকিং সিস্টেমে যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদেরকে বসের অর্ডারই মানতে হয়। বস ইজ অলওয়েজ রাইট। এখন বসের কথা শুনলে আমি যদি কোনো কাজ করি, সেই দায়ভারও কিন্তু আমার বসের, ভালো খারাপ জিনিসটা, কথা বুঝেন নাই? সেই ক্ষেত্রে একতরফা ভাবে নিচের নিম্ন পদস্থ কর্মকর্তা কর্মচারীদের যদি মানুষ হেয় করে, হেয় প্রতিপন্ন করে, জিনিসটা ঠিক না। আবার যে সিনিয়রদেরকেও হেয় করবে, সেটাও ঠিক না। কারণ হচ্ছে এটা একটা চাকরি, সেবাধর্মী চাকরি। আমার চাকরির যে ডিউটি সেটা না করলে আমার কিন্তু কি একটা শাস্তি আছে, কি মানসিক শাস্তি। আমি যদি আমার কাজটা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে আসলে আমরা নিজের মধ্যে কষ্ট পাই। কোনো ভুল করলে আমরা নিজেরাই কষ্ট পাই। কারণ কি জানেন, মানুষেরাই কি নিজের বিবেকেই হচ্ছে মেন আদালত। আমার বিবেকে যখন নাড়া দেয় যে আমার এই কাজটা করা ঠিক না, তখনই আমার জিনিসটা নিজের মধ্যে একটি কি তৈরি করে, ভালো খারাপ কোনো কিছু করতে গেলে। আর মানুষের আরেকটা জিনিস জানা দরকার, মানুষকে গ্রেপ্তারের সিস্টেমটাও জানা দরকার। একটা মানুষকে আমরা কখন গ্রেপ্তার করি, গ্রেপ্তার করলে উনি বাধা দিতে পারে কিনা, বাধা দিলে আমরা কি কাজ করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নামে কিছু ধারা আছে লতে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সাধারণ পাবলিকের কাছে যেমন অধিকার, পুলিশের কাছেও সেম অধিকার। সিস্টেমেটিক্যালি আরো বেশি পুলিশের ক্ষেত্রে বর্তায় এটা। বেশিরভাগ মানুষ বেশি ক্ষেপে মানুষকে গ্রেপ্তার করার পর, যারা গ্রেপ্তার হয়েছে, যারা সুবিধা পাইছে, তারা হয়তো
পুলিশকে অনেক ভালো জানে। আর ধরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনেকটাই কি করে কূপ রেখে দেয়। মজার যদি আর কোনো ঘটনা থাকে, যে ওই যেমন একটা মজার ঘটনা বললি যে ঠাকু পার হইতে এই অবস্থা, তো এরকম যদি মজার আর কোনো একটা মজার ঘটনা ঘটনা আমি থাকে বলতে পারি। মজার ঘটনা একটা শেয়ার করি। মজার ঘটনা বলি, এটা হচ্ছে আমি এখন যে থানাতে আছি সেখানে দেখি যে কয়েকদিন পর পর মেয়ে উদা হয়ে যায়, চলে যায়। আমার বিয়ে কালীন থেকে প্রায় 1 মাস ধরে একটা 9 বছরের বাচ্চা নিখোঁজ ছিল। এটা তার ফ্যামিলির স্ট্রাকচারটা দেখলে তুমি এমনি বুঝতে পারবে যে বাচ্চাটা এমনি চলে যেতে পারে, কিন্তু তারপরেও এত প্যারা খাইছি এটার জন্য, এটা বলার মতো না। মানে এরা করতেছে নাটক আর আমরা করতেছি কষ্ট, এরকম হয়ে গেছে। অনেক মানুষ কি জানো, পুলিশকে হয়রানি করে। যেমন এই যে বাচ্চাটা 9 বছরের বাচ্চা, তার বাবা বিয়ে করছে 4টা, অফিসিয়ালি 4টা, 3টা ডিভোর্স হয়ে গেছে। বাচ্চাটা হচ্ছে যে সেকেন্ড ওয়াইফের, কথা বুঝছো? তার বয়স 9 বছর। তার মনে হয় বর্তমান মা হচ্ছে চতুর্থ স্ত্রী তার বাবার, যার ফলে হয়তো একটু বনিবনা কম হয়, অথবা বাচ্চাটা হয়তো মাকে ইজিলি নেয় না। যার ফলে কি হয়েছে, বাচ্চা চলে গেছে হুট করে। তবে চলে যাওয়ার আগে সেই চিঠি লিখে গেছে যতটুকু পারে, আরো কিছু ইঙ্গিত দিছে। এখন এর মধ্যে আমাকে, ধরো এদের গার্ডিয়ানরা, কিছু গার্ডিয়ান আর কি, থার্ড পার্টি গার্ডিয়ান, অর্থাৎ ওই বাচ্চার আপন খালা, অর্থাৎ অথচ এর বোনের ডিভোর্স হয়ে গেছে আজকে থেকে 6 বছর আগে। এখন একবার আমাদের সিনিয়র স্যারদেরকে ফোন দিয়ে, একবার সংবাদপত্রে দে, এরকম করতে করতে ধরো জিনিসগুলো যখন ভাইরাল হয় তখন আমাদের উপর প্রেশারটা আরো বেশি আসে। এরকম করতে করতে মানে আজকে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। গত পরশু এই বাচ্চা তাদের বাসায় নিজে হাজির। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কোনো ঘটনা ঘটলে পুলিশ প্র্যাকটিস করে তো এই জিনিসগুলো, এগুলো বুঝতে পারে, আমরা আইডিয়া করতে পারি এই ঘটনাটা এরকম হতে পারে, এরকম একটা আইডিয়া থাকে। হয়তো এক্সেপশনাল কিছু কেস আছে যেটা তদন্ত করে বের করতে হয় আর কি। এই ক্ষেত্রে অনেক সময় মানুষ আমাদেরকে জেনেও কিছু হয়রানির শিকার করে, যার ফলে অনেকে সেবা প্রাপ্তি হইও সেবাটা যথাযথ পায় না। মানে ভুল তথ্য দিয়ে যেটা হয়রানি, বিশেষ করে ট্রিপল লাইনে তোমার ভাইয়ের সাথে তোমার ঝগড়া লাগছে, সেই পুলিশকে ট্রিপল লাইন থেকে কল দিয়ে বলতেছে আমাকে আটকে রাখছে বাসায়, কথা বুঝছো? এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। তো আমরা কথা হচ্ছে হয়রানি পুলিশকে না করে যদি সেবা করার সুযোগ দিই তাহলে সেবা যথার্থ পাবে। এবং কিছু বেসিক জিনিস আমাদের ক্ষমতাগুলো কতটুকু কি করা যায় এটা জানা দরকার। বিয়ে করছি জানিস, কবে বিয়ে 22 তারিখ করলি? আমি তো যুগল জীবন শুরু করছি। মাশাআল্লাহ। 21শে ডিসেম্বর আমার বার্থডে, আর বিয়ের দিনে কি মাশাআল্লাহ, আরো ভালো হইছে, একসাথে দুইটা পালন করবি। নিংময় আমার সিনিয়র, নিংময় সুফল আমার সিনিয়র এক বেস, এরা হচ্ছে 37 বেস, দোয়া করবি আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিদায় নেই।